বিএড সেমিস্টার 3তে তোমাদেরকে 60টি শিখন নকশা বানাতে হয়। আজকের এই ভিডিওতে আমি সরকারি কলেজের 60টি শিখন নকশা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি শিখন নকশা কিন্তু একক উপ একক ধরে ধরে করা আছে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কিন্তু তোমাদের শিখন নকশা বানানো রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর ছটপট এই শিখন নকশাগুলো লিখে নাও, তোমাদের বিএড সেমিস্টার 3তে কিন্তু এগুলো কাজে লাগবে। প্রথমে দেখো শিখন নকশা লেখার যে নিয়ম সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। কিভাবে লিখবে? প্রথমে তোমাদেরকে বিদ্যালয়ের নাম দিতে হবে, অর্থাৎ তুমি কোন স্কুলে সেটা তোমার টিচিং পড়েছে সেই স্কুলের নাম তুমি দেবে। কোন ক্লাসের জন্য তুমি শিখন নকশাটা বানাচ্ছ সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। সেই দিন সেই ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল সেই সংখ্যাটাও তোমাকে লিখতে হবে। কত সময় ধরে তুমি ক্লাসটা নিয়েছো সেটা দিয়ে দেবে। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্লাস 40 মিনিটের করে, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই 40 মিনিটেই দেবে। তারপর কোন দিন তুমি এটা পড়াচ্ছ সেই দিন অর্থাৎ সেই তারিখটা তুমি দেবে। তোমার নাম তুমি লিখবে। কোন বিষয় থেকে তুমি শিখন নকশাটা বানাচ্ছ, এটা জীবন বিজ্ঞানের একটা শিখন নকশা খাতা, সুতরাং তুমি এখানে জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় দিলে। কোন পাঠ একক থেকে তুমি এটা বানাচ্ছ, দেখো শোষণ থেকে বানানো হয়েছে। এরপর ওই পাঠ এককে কতগুলো উপ একক রয়েছে সেটা কিন্তু তোমাকে এইভাবে লিখে নিতে হবে, এবং যে উপ এককটি তুমি আজকে পড়াবে সেটাকে কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতে হবে। ঠিক আছে? এরপর দেখো প্রথম স্টেপ হয়ে গেল। দ্বিতীয় স্টেপে কি শিখনের যে উদ্দেশ্য, এখানে কি থাকে 6টা ডোমেন থাকে: রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এই 6টা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা ডোমেন থেকে করতে হয়, এবং তোমাদেরকে লিখতে হয় যে এর ফলে শিক্ষার্থীদের কোন ধরনের জ্ঞান অর্জন করতে পারবে, তথ্যগত জ্ঞান নাকি পদ্ধতিগত নাকি ধারণাগত। ঠিক আছে? তাহলে দেখো প্রত্যেকটা ডোমেন থেকে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু এখানে করা রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে এভাবে লিখে নেবে, আশা করি এটা তোমরা লিখে নিতে পারবে। এভাবে প্রত্যেকটা ডোমেন থেকে দেখো 2টো বা 3টে করে কোশ্চেন দেওয়া রয়েছে। এরপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণগুলো সুনিশ্চিত করার জন্য শিক্ষক নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। ঠিক আছে? কি কি প্রশ্ন করবেন? মানবদের ফুসফুসের অবস্থান, প্লুরাল গহর কি, ফুসফুস কতগুলি বাহুতলে থাকে, তো এই ধরনের কিছু কোশ্চেন তোমাদেরকে করতে হয়। এরপর চলে আসবে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি, 3 নম্বর দাও। এখানে কি হয়, তুমি কি কি সাধারণ উপকরণ ব্যবহার করছো, কি কি বিশেষ উপকরণ ব্যবহার করছো সেটা তোমাকে দিতে হবে। তারা বিশেষ উপকরণে তুমি কি ব্যবহার করছো, তুমি চার্ট, মডেল, পিপিটি, সিআই বেসড কোনো ইমেজেস, যে কোনো কিছু ইউজ করে থাকো সেগুলি কিন্তু বিশেষ উপকরণে তোমাকে লিখতে হবে। এরপরে স্টেপ চলে আসবে শিখন কৌশল। এখানে কি হবে, কোন শিখন ক্ষেত্রের জন্য কোন স্ট্র্যাটেজি বা কোন কৌশল তুমি অনুসরণ করেছো সেটা তোমাকে লিখতে হবে। এক্ষেত্রে দেখো মানবদের ফুসফুসের গঠন ও কাজ, এটা বোঝানোর জন্য শিক্ষক কি কৌশল ইউজ করেছেন, মডেলের মাধ্যমে ফুসফুসের প্রতিটি অংশের নাম ও তাদের কাজ আলোচনা পদ্ধতির মাধ্যমে বোঝাচ্ছেন। ঠিক আছে? তাহলে এভাবে তোমরা লিখে নেবে, আশা করি তোমরা পারবে। তারপর তোমরা যে মডেলটা ইউজ করলে সেটার একটা মিনিয়েচার ভার্সন দিতে পারো। এই দেখো মিনিয়েচার ভার্সন দিলে কি হয়, খাতাটা দেখতে খুব সুন্দর লাগে। ঠিক আছে? যেহেতু এই খাতাটা থেকে তোমাদের কিন্তু একটা মোটা অঙ্কের নাম্বার থেকে থাকে। তোমরা সকলেই জানো বিএড সেমিস্টার 3তে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু স্কুল ইন্টার্নশিপের উপর, থিওরি পেপার তো একটা থেকে থাকে। সুতরাং ভালো করে যদি ভালো সরকারি কলেজের খাতা লিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার খাতাও নির্ভুল হবে এবং খুব ভালোভাবে হয়ে যাবে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা। সেখানে কি পাঠ শেষে শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান সেটা যাচাই করতে তোমার কিছু মূল্যায়নের কৌশল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে কি প্রয়োগ করা হয়েছে, যে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। ঠিক আছে? মডেলের মধ্যে দেখানো হয়েছে যে কোন কোন জিনিসগুলো তুমি চিহ্নিত করো, কোনটায় কি বলা হচ্ছে। এরপর একটা শেষে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, এটাতে লিখতে হবে বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? এরপর চলে যাবো শিখন নকশা 41-এ। সেখানে কি সে একইভাবে যেভাবে বললাম বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থী সংখ্যা, সময়, তারিখ, শিক্ষকের বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ একক এবং কোন উপএকক থেকে করছে সেই উপএকটি স্টার মার্ক দিয়ে। তারপর যে শিক্ষণের উদ্দেশ্য, সেক্ষেত্রে তোমাদেরকে দেখো বলে দিয়েছি 6টা ডোমেন রয়েছে, সেখান থেকে কিন্তু 2টো বা 3টে করে কোশ্চেন, রিমেম্বারিংয়ের 3টে কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে দেখো 2টো কোশ্চেন করা রয়েছে, অ্যাপ্লাইং থেকে 2টো কোশ্চেন করা রয়েছে, অ্যানালাইজিং থেকে 2টো কোশ্চেন করা রয়েছে, ইভালুয়েটিং থেকেও করা রয়েছে 3টে কোশ্চেন, ক্রিয়েটিং থেকে করা রয়েছে। এরপর দেখো চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নগুলো তোমাকে এইভাবে লিখে নিতে হবে। তারপর চলে আসবে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি। সেখানে বললাম সাধারণ উপকরণ কি, বিশেষ উপকরণ কি, সেগুলো তুমি যে যে বিশেষ উপকরণ ব্যবহার করেছো সেগুলো তোমাকে চটপট লিখে দিতে হবে ওখানে। তারপর তুমি চলে আসবে শিখনের কৌশল। সেখানে তুমি কোন শিখন ক্ষেত্রের জন্য কোন স্ট্র্যাটেজি ইউজ করলে সেটা তোমাকে এভাবেই লিখে নিতে হবে বক্সের মাধ্যমে। আশা করি তোমরা এগুলো পারবে লিখে নিতে। এক্ষেত্রে দেখো
শিখন কৌশল এবং শিখন ক্ষেত্র খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা, যে শিক্ষার্থীরা কতটা নবলব্ধ জ্ঞান আয়ত্ত করতে পেরেছে সেটা তোমাকে মূল্যায়ন করতে হবে, ঠিক আছে। মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রাখবে, যদি তারা উত্তর দিতে পারে তাহলে মানে তোমার ক্লাস করাটা কিন্তু সার্থক হয়েছে। তারপর তোমাকে লিখতে হবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, যদি দেখো যে না তারা ঠিকঠাক অ্যান্সার দিতে পারছে না তাহলে কিন্তু তোমাকে আর একটা এক্সট্রা রেমিডিয়াল ক্লাস বা সেই সংশোধনী পাঠ সেটা তোমাদেরকে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এরপর চলে যাবো পরবর্তী শিখন নকশা, সেখানে কি এটা হচ্ছে একটা সালোক সংশ্লেষ, এর একক এবং উপেকক রয়েছে অন্ধকার দশা ও সালোক সংশ্লেষের তাৎপর্য, ঠিক আছে। তাহলে শিখনের উদ্দেশ্য, সেখানে ছোট ডোমেন রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং, প্রত্যেকটা ডোমেন থেকে কিন্তু 2 বা 3টে করে কোয়েশ্চেন লিখে নিলে তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। সেখানে দেখো তোমাদেরকে শিক্ষার্থীর যে প্রারম্ভিক আচরণ সেটা তো সুনির্দিষ্ট করতে হবে ক্লাস করার জন্য। সুতরাং শিক্ষার্থীদেরকে প্রথমে যে কী কী কোশ্চেন করবে, তাদের কি পূর্বজ্ঞান সম্পর্কিত কোশ্চেন কিছু থাকবে সেগুলো এভাবে লিখে নিলে তারপর চলে আসবে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সাধারণ উপকরণ দেখো প্রতি ক্ষেত্রে মোটামুটি সেমই থেকে থাকে, বিশেষ উপকরণের জায়গাটা চেঞ্জ হয়, সেখানে তুমি কোন কোন বিশেষ উপকরণ ইউজ করছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এক্ষেত্রে দেখো শিক্ষক কী করেছে, আলোক নিরপেক্ষ দশার রেখাচিত্র এবং ক্লোরোফিলের মডেল এই দুটো জিনিস ইউজ করেছেন। তুমি চাইলে ক্লোরোফিলের একটা সিআই পিপিটি কিছু নিয়ে যেতে পারো যদি তোমার স্কুলে সিআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে। তারপর চলে আসবে শিখনের ক্ষেত্র, শিখনের কৌশল, সেখানে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, অর্থাৎ কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশল ব্যবহার করেছো সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু পরপর স্টেপ আকারে লিখে নেবে। চাইলে তোমরা এভাবে একটা ছোট চার্ট মডেলের যেটা বানিয়েছো সেটা একটা যদি দেখাতে পারো খুব ভালো লাগে খাতাটা দেখতে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কতটা জ্ঞান আয়ত্ত করতে পেরেছে সেটা জানার জন্য তোমাকে মূল্যায়ন অবশ্যই করতে হবে, না তো তুমি বুঝতে পারবে না। এই মূল্যায়ন করার ক্ষেত্রে কি করবে, দেখো এখানে একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করা আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো। এভাবে যদি শিক্ষার্থীরা এরপর যদি দেখো যে হ্যাঁ তারা ক স্তম্ভের সাথে খ স্তম্ভকে মিলাতে পারছে, অর্থাৎ তাদের কোনো রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন নেই, কিন্তু তবু তোমাকে কিন্তু এখানে একটা লিখে নিয়ে যেতে হবে যে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য কিন্তু তুমি পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করবে। পরবর্তী উপ-একক দেখে নেব। পাঠ একক রয়েছে উদ্ভিদের গঠন বৈচিত্র্য, গঠনগত বৈচিত্র্য, এখানে উপ-একক হচ্ছে ফুল। তাহলে দেখো এটা একটা ক্লাস 7-এর, সেখানে দেখো শিখনের উদ্দেশ্যে 6টা ডোমেন প্রথমে বলেছি, সেই 6টা ডোমেন থেকে কিন্তু এভাবে প্রত্যেকটা থেকে 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ডোমেন থেকে দেখো কোশ্চেন করা রয়েছে, কোনো ডোমেনই কিন্তু ছাড়া নেই, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কতটা নির্ভুলভাবে এই খাতাটা রয়েছে। শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণটা লিখে নাও, কারণ তোমাদের এখান থেকে একটা বড় অঙ্কের নাম্বার কিন্তু তোমরা মিস করে যাবে। তারপর দেখো পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, এখানে দেখো শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য যে প্রশ্নগুলি করবে সেগুলো লেখা হয়েছে। যেমন দেখো এই প্রশ্নগুলি কিন্তু মেনলি তোমার শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করেই করা হয়, কারণ প্রথমে ঢুকে তো তুমি ক্লাসে ঢুকে তো তুমি তাকে তোমার যেটা পড়াবে সেটা তো কোশ্চেন করতে পারো না, কারণ সেটা তাদের কাছে অজানা। সুতরাং তোমাকে এমন কোশ্চেন করতে হবে যেটা তাদের হয়তো জানা নেই, মানে আগে জেনেছে কিন্তু বেসিক কিছু কোশ্চেন, যেমন কয়েকটি ফুলের নাম বলো, এটা সবাই পারবে। উদ্ভিদ থেকে আমরা কি কি পাই, সেখানে তারা বলবে যে আমরা ফুল পাই, ফল পাই, এই ধরনের কোশ্চেন। এমন না যে তুমি বলে দিলে যে জবা ফুলের অংশগুলো চিহ্নিত করো, এগুলো ধরনের কোশ্চেন অ্যাভয়েড করবে, কারণ তুমি তো পড়াতে এসছো, তুমি পড়ানোর আগেই যদি শিক্ষার্থীদের এই ধরনের কোশ্চেন করো তাহলে তারা কিন্তু মনোযোগী হবে না। উপকরণ প্রস্তুতিকরণ, সেখানে সাধারণ উপকরণ কী কী দেবে, বিশেষ উপকরণ কী কী দেবে, এটা তো তোমাদের কাছে সম্পূর্ণটা ক্লিয়ার। দেখো বিশেষ উপকরণ ফুল পড়ানোর ক্ষেত্রে খুব সহজ, কারণ এখানে তুমি একটা জবা ফুলের লাইভ স্পেসিমেন, অর্থাৎ তুমি একটা জবা ফুল নিয়ে গেলে তোমার হয়ে গেল, তোমাকে চার্ট বানাতে হচ্ছে না, মডেল বানাতে হচ্ছে না, ঠিক আছে। এভাবে কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে যে লাইভ স্পেসিমেন দেখানোর, কারণ এটাতে কিন্তু খুব ইমপ্রেশন ভালো হয়, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শোনে এবং তারা হাতে কলমে বিষয়টা শিখতে পারে। এবার শিখনের কৌশল, সেখানে কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশল ব্যবহার করছো সেটা তোমাকে দিতে হবে। যেমন ফুলের বিভিন্ন অংশ, সেখানে কি করছো, শিক্ষক আলোচনা পদ্ধতির সাহায্যে জবা ফুলের লাইভ স্পেসিমেন দেখিয়ে শিক্ষার্থীদের ফুলের বৃতি, দলমণ্ড, গর্ভকেশর, পুংকেশর চক্র ইত্যাদি সম্পর্কে ধারণা দেবেন। তাহলে দেখো এখানে ফুল দেখিয়ে কিন্তু সব কিছু হয়ে গেল। হ্যাঁ, জবা ফুলের লাইভ স্পেসিমেন, জবা ফুলের যে বিভিন্ন অংশ তুমি বোর্ডে যদি ছবি এঁকেছো তাহলে এইভাবে একটা দিয়ে দেবে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কি থাকবে, বর্তমান পাঠের শেষে শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান সেটা যাচাইতে অবশ্যই করতে হবে, সেজন্য তোমাকে কিছু প্রশ্নও করতে হবে, আর সেই প্রশ্নগুলো তোমাকে এখানে লিখে নিতে হবে মূল্যায়নের নকশাতে।
এবং সবশেষে একটা সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, এটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর চলে আসবো শিকন নকশা, পরবর্তী শিকন নকশা। এটা হচ্ছে এর পাঠ একক হচ্ছে পরিবেশ ও সম্পদ, ক্লাস 9। এর উপ একক হচ্ছে তোমার পরিবেশ, পরিপোষক চক্র ও বনসম্পদ। এটা নিয়ে আজকে আলোচনা করবো। দেখো উপরে উপএককগুলো কিন্তু আগে আগে লেখা রয়েছে, তো তোমরা পার্ট 1 থেকে যদি দেখা শুরু করো তাহলে কিন্তু প্রত্যেকটা উপএকক ধরে ধরেই কিন্তু এলডিটি এই খাতাটি রয়েছে। ঠিক আছে, শিকনের উদ্দেশ্য, সেখানে তোমাকে দেখো 6টা ডোমেন, সেই 6টা ডোমেন থেকে কিন্তু এভাবে কোশ্চেন করে নিতে হবে। 6টা ডোমেন থেকে কিন্তু চেষ্টা করবে 2 বা 3টে করে কোশ্চেন অ্যাটলিস্ট করার, বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর তোমরা চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু কোশ্চেন করতে হবে। কোন কোন উপকরণ ব্যবহার করছো সেটা তোমাকে দিতে হবে, বিশেষ উপকরণ যদি কিছু ব্যবহার করছো সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। শিকন কৌশল, তুমি কোন লার্নিং ফিল্ডের জন্য কোন স্ট্র্যাটেজি ইউজ করছো সেটা তোমাকে এভাবে দিয়ে দিতে হবে। এগুলো আশা করি তোমরা পারবে এখান থেকে খুব সহজে। এবং যদি তুমি কোনো চার্ট ইউজ করছো তার একটা মিনিয়েচার ভার্সন এভাবে এঁকে দেবে। দেখো খালি খাতা থাকার থেকে যদি একটু রংচঙে করো তাহলে দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, তারপর মূল্যায়নের নকশা চলে আসবে। সেখানে কি শিক্ষার্থীদের কিন্তু নবলব্ধ জ্ঞান তোমাকে যাচাই করতে হবে, আর যাচাই করার জন্য কিন্তু মূল্যায়ন অবশ্যই প্রয়োজন। আর মূল্যায়নের নকশা তোমাদেরকে বলেইছি, তোমাদের কিছু কোশ্চেন কিন্তু তাদেরকে করতে হবে। যদি তারা ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে কিন্তু সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় না করলে হয়, কিন্তু তোমাকে লিখতে অবশ্যই হবে যে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। কারণ তুমি যেদিন পড়াবে সেদিন তুমি খাতাটা নিয়ে যাচ্ছ, অর্থাৎ তোমার জানা নেই যে তুমি ওরা পারবে কি না। সুতরাং তোমাকে কিন্তু আগে থেকে লিখে নিয়ে যেতে হবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। ঠিক আছে, চলো পরবর্তী এলডিটি দেখে নিই। এখানে হচ্ছে তোমার ক্লাস 8-এর একটি এলডি, যেটা হচ্ছে পাঠ একক হচ্ছে মরু অঞ্চলের জীবজগৎ। এখানে দেখো একটাই উপ একক রয়েছে, মরু অঞ্চলের প্রাণী, মানুষ ও দূষণ। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো প্রথমে শিকনের উদ্দেশ্য, সেখানে দেখো 3টে কোশ্চেন করা রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং থেকে 2টো কোশ্চেন করা রয়েছে। অ্যাপ্লাইং থেকে 2টো কোশ্চেন করা রয়েছে। অ্যানালাইজিং থেকে 2টো কোশ্চেন করা রয়েছে। এভাবে কিন্তু দেখো প্রত্যেকটা ডোমেন ধরে ধরে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু করা রয়েছে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। বর্তমান পাঠ হয়ে গেল, তারপর তুমি তাদের মানে পাঠ শুরুর পূর্বেই তাদের প্রারম্ভিক আচরণটা সুনির্দিষ্ট করার জন্য তোমাকে কিছু প্রশ্ন করতেই হবে। এখানে দেখো শীতঘুম কোন কোন প্রাণী দেয়, এটা আশা করি সবাই বলতে পারবে যে হ্যাঁ সাপ বেঙ্গারা দেয়। পৃথিবীর হিমশীতল অঞ্চলগুলির নাম বলো, মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের নাম বলো। তাহলে এগুলো দেখো খুব বেসিক কিন্তু কোশ্চেন রয়েছে। তারপর তুমি কোন উপকরণ ব্যবহার করছো, সাধারণ উপকরণে কী কী রাখছো, বিশেষ উপকরণ কী কী থাকছে, সেগুলো তোমাকে এইভাবে লিখে নিতে হবে। এরপর চলে আসবে শিকন কৌশল, অর্থাৎ কোন শিকন ক্ষেত্রের জন্য কোন কৌশল তুমি ব্যবহার করেছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু লিখে নিলে যে কোন শিকন ক্ষেত্রের জন্য কোন কৌশলটি তুমি ব্যবহার করেছো। এরপর তোমাকে একটা মূল্যায়নের নকশা দিতে হবে, অর্থাৎ বর্তমান পাঠের শেষে শিক্ষার্থীদের যে কতটা নবলব্ধ জ্ঞান অর্জন করতে পেরেছে সেটা তোমাকে মূল্যায়ন করতে হবে। তার জন্য তোমাকে কিছু কোশ্চেন করতে হবে, এভাবে কোশ্চেনগুলো লিখে নেবে। এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। ঠিক আছে, তাহলে পরবর্তী শিকন নকশা দেখে নেব। শিকন নকশা 46, সেটা কি পরিবেশ ও বিজ্ঞানের এই ক্লাস 8-এর একটা শিকন নকশা, যেটা হচ্ছে ঔষধি গাছ। সেখানে উপএকক দেখো 2টি উপএকক রয়েছে, নিম, বেল, আমলকি, যেগুলো ঔষধি গাছ, নয়নতারা, পুদিনা, ঘৃতকুমারী। তাহলে আজকের যে উপএকক যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিম, বেল, আমলকি। ঠিক আছে, শিকনের উদ্দেশ্যে তোমাদেরকে প্রথমেই বলেছি 6টা ডোমেন থেকে তোমাদেরকে কোশ্চেন কিন্তু ঝটপট ঝটপট লিখে নিতে হবে। যত তাড়াতাড়ি লিখে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের এগিয়ে যাবে কাজ। সুতরাং তাড়াতাড়ি করে লিখে নাও। প্রত্যেকটা ডোমেন থেকে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু লিখবেই, কম যে লিখবো না ছেড়ে দিচ্ছি এটা করো না। ঠিক আছে, তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এখানে কি করবে, শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করতে হবে। সুতরাং তাদেরকে বেসিক কিছু কোশ্চেন অবশ্যই করতে হবে। কী রকমের বেসিক কোশ্চেন করবে, ওষুধি গাছ বলতে কী বোঝো, কয়েকটা ওষুধি গাছের নাম বলো। দেখো তুলসী গাছ যে কোল্ড বা কফ হলে যে খায় সেটা সবাই মধুর সাথে দিয়ে, এইসব ওষুধি গাছের নাম কিন্তু টুকটাক বাসক, যে এটা ওটা বাসকা, এগুলো কিন্তু সবাই বলতে পারবে। সুতরাং তুমি এরকম বেসিক টাইপের কিছু কোশ্চেন বা বলতে পারো তোমাদের ক্যাম্পাসে কী কী ওষুধি গাছ রয়েছে, এইসব ধরনের কোশ্চেন কিন্তু তুমি করতে পারো। ঠিক আছে, এরপর চলে আসবে শিখন সহায়ক উপকরণে। সাধারণ উপকরণে কী কী থাকছে সেগুলো তোমাকে দিতে হবে। বিশেষ উপকরণে তুমি কী কী দিচ্ছ, বিশেষ উপকরণে দেখো খুবই সহজ লাইভ স্পেসিমেন দিয়ে কিন্তু ক্লাসটা করানো হয়েছে। নিম, বেল ও আমলকি লাইভ স্পেসিমেন, এটা আশা করি তোমরা তোমার বাড়ির আশেপাশে পেয়ে যাবে, বা যেখানে থাকো সেখানে থাকবেই। অনেক স্কুলের ক্যাম্পাসেও এইগুলো পেয়ে যাও, নিম গাছ, বেল গাছ। ঠিক আছে, সেগুলো তুমি নিয়ে গেলে। এরপর চলে আসবে শিকন কৌশল, যে কোন শিকন ক্ষেত্রের জন্য কোন কৌশল তুমি ব্যবহার করছো। এখানে দেখো ওষুধি গাছের ধারণা দেওয়ার জন্য কি কি আলোচনা পদ্ধতি, নিম গাছ পড়ানোর ক্ষেত্রে লাইভ স্পেসিম্যান। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু বেল গাছের জন্য লাইভ স্পেসিম্যান, আমলকির জন্য লাইভ স্পেসিম্যান, এভাবে কিন্তু করে নেবে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা। সেখানে তোমাকে কী করতে হবে, যে
তোমার শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান সেটা যাচাই করার জন্য কিন্তু তোমার কিছু প্রশ্ন অবশ্যই করতে হবে। প্রশ্ন করার ক্ষেত্রে কি তাহলে কি করবে, যে ম্যাচিং অ্যাক্টিভিটি একটা রেখে দিলে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু দেখো খুব সহজেই তোমাদের হয়ে যাবে। চলে যাবো পরবর্তী শিকড় নকশা, সেটা হচ্ছে ক্লাস 9-এর একটা শিকড় নকশা, যার পার্ট একক হচ্ছে শ্বসন। এক্ষেত্রে দেখো যে উপকরণটি আজকে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের শ্বসন প্রক্রিয়া এবং ফুসফুস ও সুস্থ জীবন। শিকনের উদ্দেশ্য আর কিছুই না, 6টা ডোমেন থেকে প্রত্যেকটা ডোমেনে কিন্তু কোশ্চেন তোমাকে লিখতেই হবে সেই পাঠ একক ধরে ধরে, মানে যে উপকরণটি পড়াচ্ছ সেই উপকক ধরে ধরে। তাহলে এটা বলার কিছু নেই, এটা তোমরা আশা করি বুঝে গেছো। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এখানে শিক্ষার্থীদেরকে কিছু বেসিক কোশ্চেন তোমাদেরকে করতে হবে। শিখন সহায়ক উপকরণ কী কী ব্যবহার করছো সেগুলো তোমাকে দিতে হবে। বিশেষ উপকরণ যেমন এখানে ব্যবহার হচ্ছে মানুষের শ্বসন কৌশলের এক্সপেরিমেন্টাল মডেল, ঠিক আছে। তারপর চলে আসবে কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশল তুমি ব্যবহার করছো। তাহলে সেই সেই যে তুমি এক্সপেরিমেন্টাল মডেলটা ইউজ করেছো সেই মডেলটা একটা মিনিয়েচার ভার্সন তুমি এখানে দিয়ে দেবে, দেখতে ভালো লাগে খাতাটাতে, এক্সটার্নাল স্যারও খুশি হন। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কি কত কিছু কোশ্চেন করবে, এই যে ম্যাচিং অ্যাক্টিভিটি একটা রেখে দেবে, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তারপর তোমার সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, এখানে কি বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তার জন্য কিন্তু তোমাকে একটা পৃথক পাঠের ব্যবস্থা করতে হবে। চলে যাবো পরবর্তী শিকড় নকশা, যেটা হচ্ছে ক্লাস নাইনের একটা শিকড় নকশা, সেটা হচ্ছে একক রয়েছে পুষ্টি এবং যে উপ একক সেটা হচ্ছে শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ, ঠিক আছে। শিকনের উদ্দেশ্যে যে 6টা ডোমেন সেটা থেকে দেখো খুব সুন্দরভাবে কটা কটা অক্ষরে কিন্তু 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা ডোমেন থেকেই করা রয়েছে। তোমরা এভাবেই এখান থেকে লিখে নেবে। 6টা ডোমেন থেকে লেখা হয়ে গেলে চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, সেখানে শিক্ষার্থীদের কিছু কিছু বেসিক কোশ্চেন করলে, ঠিক আছে। তারপর চলে আসলে শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ ও নির্বাচন, অর্থাৎ শিক্ষার্থীদের যে কী কী উপকরণ তুমি ব্যবহার করবে শিক্ষাক্ষেত্রে আরও ভালোভাবে মনোযোগী করে তোলার জন্য। বিশেষ উপকরণে দেখো ভিল্লি মডেল এবং যকৃতের মডেল ইউজ করা হয়েছে। শিকন কৌশল তোমাকে লিখতে হবে, সেখানে তুমি কোন শিকন ক্ষেত্রের জন্য কোন কৌশলটি ব্যবহার করেছো সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। এখানে দেখো কৃষ্ণফলকে, অর্থাৎ তুমি বোর্ডে যেটা লিখবে সেটা কিন্তু তোমাকে এভাবে দিতে হবে, ঠিক আছে। তাহলে দু একটা বোর্ড ওয়ার্কও করে রাখলে, তাছাড়াও তুমি যে মডেল বানালে তার একটা মিনিয়েচার ভার্সন দিয়ে দিলে, যকৃতের যে মিনিয়েচার ভার্সন দেওয়া আছে, বৃহদান্তের একটা মিনিয়েচার ভার্সন, তাহলে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খাতাটা। তারপর তুমি চলে আসবে মূল্যায়নের নকশায়, সেখানে কি করবে বর্তমান পাঠের শেষে শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান সেটা তোমাকে যাচাই করতে হবে। তার জন্য তুমি কি করলে যে একটা ম্যাচিং অ্যাক্টিভিটি রেখে দিলে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, এছাড়াও আরও দুটো বা তিনটে কোশ্চেন করলে, তারপরে তুমি সবশেষে দিয়ে দিলে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে অ্যাপ্রুভ অ্যান্ড ডেলিভার্ড হয়ে গেছে এলডিটি। এরপর চলে আসবো পরবর্তী শিকড় নকশা, সেখানে কি ক্লাস 9-এর একটি শিকড় নকশা যার একক রয়েছে সংবহন এবং উপ একক যেটি রয়েছে সেটি হচ্ছে রক্তের উপাদান। এখানে কি শিকনের উদ্দেশ্যে যে 6টা ডোমেন, সেই 6টা ডোমেন থেকে দেখো খুব সুন্দরভাবে খুব ছোট ছোট কোশ্চেন কিন্তু করা রয়েছে এবং প্রত্যেকটা নির্ভুলভাবে করা রয়েছে এবং প্রত্যেকটা ডোমেন থেকে দেখো এভাবে লেখা হয়ে গেল। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনির্দিষ্ট করতে হবে, তার জন্য তোমাকে কিছু প্রশ্ন অবশ্যই করতে হবে, সেই প্রশ্নগুলি তুমি এভাবে লিখে নিলে। তারপর তুমি চলে আসবে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতিকরণ ও নির্বাচন, সেখানে তুমি কোন কোন সাধারণ উপকরণ ব্যবহার করেছো, কোন বিশেষ উপকরণটি ব্যবহার করেছো সেগুলো দিয়ে দেবে। শিখন কৌশল, সেখানে কোন শিখন ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল তুমি ব্যবহার করলে সেটা তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এভাবে দেখো তুমি যে চার্ট বা মডেল ইউজ করছো সেটা তুমি এভাবে এখানে দিয়ে দিলে। সবশেষে তুমি একটা মূল্যায়নের নকশা দিলে, সেখানে কিছু কোশ্চেন তুমি করলে যে শিক্ষার্থীটা কতটা নবলব্ধ জ্ঞান আয়ত্ত করতে পেরেছে সেটা জানার জন্য, এবং সবশেষে একটা দুর্বলতা নির্ণয়ের জন্য সংশোধনী পাঠের ব্যবস্থা করলে, লিখে নিলে, ঠিক আছে। এরপর দেখে নেব পরবর্তী শিকড় নকশা, যেটা হচ্ছে ক্লাস 9-এর একটা শিকড় নকশা। এর পাঠ একক রয়েছে জীববিদ্যা ও মানব কল্যাণ, এর উপ এককটি রয়েছে মানব দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু, ঠিক আছে। তাহলে দেখো শিকনের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে 6টা ডোমেন, যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, 6টা ডোমেন থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু 2টো বা 3টে করে কোশ্চেন করা রয়েছে, তোমরা এভাবে এখান থেকে লিখে নেবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, সেখানে কি বর্তমান পাঠে যে শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু কোশ্চেন করতে হবে, সেটা তোমাকে অবশ্যই লিখে নিতে হবে। তারপর চলে আসবে শিখন সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ ও নির্বাচন, অর্থাৎ কোন উপকরণ তুমি ব্যবহার করেছো সেগুলি তোমাকে দিতে হবে। এখানে ক্ষেত্রে দেখো 2টো ধরনের উপকরণ হয়ে থাকে, সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। এখানে বিশেষ উপকরণটি দেখো বিশেষ উপকরণ ব্যবহার করা হয়েছে জীবাণুর মডেল, ঠিক আছে। এরপর চলে আসবে শিখন কৌশল, সেখানে কি থাকে শিখন ক্ষেত্র থাকে এবং প্রাসঙ্গিক কৌশল, অর্থাৎ কোন শিখন ক্ষেত্রের জন্য তুমি কোন প্রাসঙ্গিক কৌশল ব্যবহার করেছো সেটা কিন্তু তোমাকে
দিতে হবে। এবং এই যে কালো রঙের আর্ট পেপারের উপর যেটা লেখা রয়েছে এটা তোমাদের হচ্ছে ব্ল্যাকবোর্ডের যে ওয়ার্ক সেটা কিন্তু তোমাকে দিতে হবে। অর্থাৎ তুমি যে কৃষ্ণফলকে যেটা লিখবে সেটা কিন্তু তোমাকে এখানে এভাবে দিতে হবে। এছাড়াও তুমি যে মডেলটি বানাবে তার বা চার্ট বা অ্যাক্টিভিটি বোর্ড যেটি ইউজ করবে সেটি কিন্তু এভাবে তোমাকে একটা মিনিয়েচার ভার্সন সেটা কিন্তু দিতে হবে। সবশেষে থাকবে একটা মূল্যায়নের নকশা, সেখানে তুমি কিছু কোশ্চেন করবে যে শিক্ষার্থীরা কতটা জ্ঞান তারা আয়ত্ত করতে পেরেছে এটা চেক করার জন্য। চলে যাবো পরবর্তী শিখন নকশা, যেটা হচ্ছে ক্লাস 8-এর একটা শিখন নকশা। সেখানে পাঠ একক রয়েছে ওষুধি গাছ এবং এর উপেক্ষক রয়েছে নয়নতারা, পুদিনা ও ঘৃতকুমারী। দেখো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে প্রত্যেকটা একক উপেক্ষক ধরে ধরেই কিন্তু করা রয়েছে। তোমরা তোমাদের মনে আসতে পারে দেখো যে আমরা লিখে যাচ্ছি কিন্তু উপেক্ষক মিলছে না কেন, পরপর নেই কেন। আসলে দেখো ক্লাস 7-এর ক্লাস তুমি একদিন পাবে, তারপরে দুদিন পরও তো পাইতে পারো, তার মাঝে তো আরও ক্লাস 8 ক্লাস 9-এর ক্লাস পাবে, সেই হিসাবে কিন্তু সাজানো রয়েছে। কিন্তু দেখো প্রত্যেকটা একক ধরে ধরেই করা রয়েছে। এর আগে তোমরা এই ভিডিওতে দেখলে যে নিম ও বেল ও আমলকি নিয়ে আমি একটা এলডি দেখালাম, তারপরে এবার দেখো নয়নতারা, পুদিনা ও ঘৃতকুমারী দিয়ে একটা এলডি। অর্থাৎ প্রত্যেকটা এক উপেক্ষকই কিন্তু এখানে পেয়ে যাবে, শুধু তোমাদেরকে একটু ধৈর্য সহকারে খুঁজতে হবে, ঠিক আছে। শিখনের উদ্দেশ্য, সেখানে কিন্তু 6টা ডোমেন থাকে, সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে এভাবে কিন্তু নির্ভুলভাবে লিখে নিতে হবে যে প্রত্যেকটা ডোমেনের যে কোয়েশ্চান, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং, ঠিক আছে, প্রত্যেকটা ডোমেন থেকে এভাবে কোয়েশ্চান লিখে নিলে তারপর চলে এলে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। অর্থাৎ বর্তমান পাঠে শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু প্রশ্ন করতে হবে, সেগুলো তুমি লিখে নিলে। তারপর তুমি লিখবে শিখন সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ ও নির্বাচন। অর্থাৎ কোন শিখন ক্ষেত্রের জন্য তুমি কোন উপকরণ, মানে অর্থাৎ তুমি শিখনের ক্ষেত্রে কী কী উপকরণ ব্যবহার করেছো, সাধারণ উপকরণে কী কী ব্যবহার করেছো, বিশেষ উপকরণ কী কী, সেগুলো তোমাকে দিতে হবে। যেহেতু লাইফ সায়েন্স, অর্থাৎ তুমি চেষ্টা করবে একটু বেশি লাইফ স্পেসিমেন নিয়ে কাজ করা, তাহলে কী হয় তোমার চার্ট মডেল কম বানাতে হয়, ঠিক আছে। এরপর চলে আসবে শিখনের কৌশল, সেখানে তুমি কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশলটি ব্যবহার করেছো সেটা তোমাকে দিয়ে দিতে হবে। এখানে দেখো নয়নতারা, সেক্ষেত্রে কি শিক্ষিকা আলোচনা পদ্ধতির সাহায্যে নয়নতারার লাইভ স্পেসিমেন দেখিয়ে শিক্ষার্থীদের নয়নতারার ওষুধি গুণ সম্পর্কে অবগত করাবেন, ঠিক আছে। তাহলে দেখো লাইভ স্পেসিমেন দেখানো হয়েছে, পুদিনার ক্ষেত্রেও লাইভ স্পেসিমেন দেখানো হয়েছে, ঘৃতকুমারীর ক্ষেত্রেও কিন্তু লাইভ স্পেসিমেন দেখানো হয়েছে, ঠিক আছে। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কি থাকবে যে বর্তমান পাঠে শিক্ষার্থীরা যে নবলব্ধ জ্ঞান কতটা আয়ত্ত করেছে সেটা তোমাকে চেক করতে হবে। সেই চেক করার জন্য কি করতে হয়, তুমি একটা ম্যাচিং অ্যাক্টিভিটি রেখে দিলে যে কস্তম্ভের সাথে কস্তম্ভে মেলাও। এছাড়াও তুমি কিছু কোশ্চেন করলে তারা বলতে পারছে কিনা সেটা দেখে নিলে। এরপর তোমাকে সবশেষে একটা দিতে হবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। অর্থাৎ বর্তমান পাঠের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তাহলে পৃথকভাবে সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। চলে যাবো পরবর্তী শিখন নকশা, এটা হচ্ছে ক্লাস 9-এর শিখন নকশা। এর পাঠ একক রয়েছে পুষ্টি এবং উপ একক রয়েছে পৌষ্টিক নালী, ঠিক আছে। তাহলে দেখো শিখনের উদ্দেশ্যে যে 6টা ডোমেন, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, এই 6টা ডোমেন থেকে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু তোমরা এভাবে চটপট করে লিখে নেবে। এরপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, ঠিক আছে। অর্থাৎ বর্তমান পাঠে শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমার কিছু কোশ্চেন করতে হবে। সেই কোশ্চেনগুলো তোমার এখানে লেখা রয়েছে যে মানবদেহের পুষ্টি পদ্ধতির নাম কি বলো, মানবদেহ খাদ্য গ্রহণে সাহায্যকারী অঙ্গগুলির কী নাম, এগুলো আশা করি স্টুডেন্টদের বলতে পারবে খুব সহজে। এরপর তোমাকে লিখতে হবে যে তুমি কি কি উপকরণ ব্যবহার করেছো। সাধারণত দেখো সাধারণ উপকরণ ক্লাসরুমে খুব সহজেই অ্যাভেলেবেল থাকে, শুধু রঙিন চক না থাকলেও চক থাকে, ডাস্টার থাকে, বোর্ড থাকে, পাঠ্যপুস্তক তো থাকেই। এরপর বিশেষ উপকরণে তুমি কি দেখাচ্ছ শিক্ষার্থীদের সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এক্ষেত্রে দেখো বিশেষ উপকরণে কী কী ব্যবহার করা হয়েছে, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের মডেল, ঠিক আছে। শিখন কৌশল, সেখানে কি থাকে কোন শিখন ক্ষেত্রের জন্য তুমি কোন প্রাসঙ্গিক কৌশল ব্যবহার করলে সেটা তোমাকে এখান থেকে এভাবে লিখে নিতে হবে, ঠিক আছে। মুখ দেখানোর ক্ষেত্রে দেখো তুমি কি শিখন কৌশল ব্যবহার করেছো সেটা তোমাকে মডেলের সাহায্যে যেমন মুখবিবরটা দেখানো হয়েছে। তো এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা শিখন ক্ষেত্রের জন্য কী কী শিখন কৌশল করা হয়েছে সেটা তোমাদেরকে লিখে নিতে হবে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কি বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান সেটা যাচাই করতে হলে শিক্ষার্থীদের কিন্তু কিছু নিম্নলিখিত মূল্যায়নের নকশা প্রয়োগ করতে হয়। তো সেই মূল্যায়নের জন্য কি করেছে হয়েছে দেখো, তোমাদেরকে স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে তোমরা একদম মডেলটা দেখিয়ে বলো যে কোন অংশটাকে কি বলা হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে শিক্ষার্থীরা বুঝলো কি বুঝলো না। তারপর সবশেষে একটা দিয়ে দেবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, ঠিক আছে। চলে যাবো পরবর্তী শিখন নকশা, এটা হচ্ছে ক্লাস 8-এর একটা শিখন নকশা যার পাঠ একক রয়েছে পরিবেশ সংকট ও সংরক্ষণ। এর উপেক্ষক কী রয়েছে কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী ও
তাদের সংরক্ষণ, শকুন ও মেছো বেড়াল। ঠিক আছে, এখানে শিখনের উদ্দেশ্যে কী কী থাকবে? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এই যে ছটা ডোমেন রয়েছে, ছটা ডোমেন থেকে তোমাদের কিন্তু 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু করে নিতে হবে। তারপর পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের যে বর্তমান পাঠ সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু তোমাদেরকে কিছু প্রশ্ন করতে হবে। কী কী শিখন সহায়ক উপকরণ ব্যবহার করছো সেটা তোমাকে দিতে হবে। যেমন বিশেষ উপকরণে দেখো শকুন ও মেছো বেড়ালের চিত্র। এক্ষেত্রে দেখো মেছো বেড়াল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল, এটা আশা করি তোমরা সবাই জানো, অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা এসে থাকে। তারপর তোমাকে দিতে হবে শিখন কৌশল, যে কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশল তুমি ব্যবহার করেছো সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তা খুব সুন্দরভাবে দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা এভাবে লিখে নেবে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, অর্থাৎ শিক্ষার্থীরা কতটা জ্ঞান আয়ত্ত করতে পেরেছে সেটা জানার জন্য তোমার কিছু কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে। এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠে মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তাহলে কিন্তু একটা সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। ঠিক আছে, চলে যাবো পরবর্তী শিখন নকশা। এটা হচ্ছে ক্লাস 8-এর একটা শিখন নকশা, যার একক রয়েছে পরিবেশ সংকট ও সংরক্ষণ, যেটা উপ-একক রয়েছে গঙ্গা শুশুক একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, তাহলে শিখনের উদ্দেশ্য তোমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে কি 6টা ডোমেন থেকে প্রত্যেকটা ডোমেনই কিন্তু চেষ্টা করবে 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু করার। ঠিক আছে, তাহলে এইভাবে প্রত্যেকটা ডোমেন থেকে কোশ্চেন করে নিলে তারপর দেখো পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে, যে জ্ঞান রয়েছে সেটা তোমাকে যাচাই করতে হয় এবং তাদেরকে প্রারম্ভিক আচরণটা সুনিশ্চিত করতে হয়। ঠিক আছে, তারপর চলে যাবে শিখন কৌশল, অর্থাৎ কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশল তুমি ব্যবহার করেছো সেটা তোমাকে দিতে হবে। তারপর সবশেষে থাকবে একটা মূল্যায়নের নকশা, সেখানে দেখো এখানে খুব সুন্দরভাবে একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করা রয়েছে, যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ কিন্তু তুমি মেলাতে বলা হয়েছে। ঠিক আছে, তারপর দিয়ে দেবে একটা সংশোধিত পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। তাহলে দেখে নেবো পরবর্তী শিখন নকশা। সেই শিখন নকশাটা হচ্ছে ক্লাস 9-এর পরিবেশ ও তার সম্পদ। সেখানে কিন্তু দেখো উপকক রয়েছে জল সম্পদ ও খাদ্য সম্পদ। তো সেই জল সম্পদ ও খাদ্য সম্পদ থেকে তোমাকে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং প্রত্যেকটা ডোমেন থেকে কিন্তু তোমার কোশ্চেন করে নিতে হবে। আশা করি এখান থেকে খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। সেখানে তোমার কী করতে হবে? বর্তমান পাঠে শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য শিক্ষকের কিছু প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি এভাবে লিখে নেবে। তারপর কোন শিখন সহায়ক উপকরণ তুমি ব্যবহার করছো, সাধারণ উপকরণে কী কী ব্যবহার করছো, বিশেষ উপকরণে কী কী ব্যবহার করছো সেগুলো তোমাকে দিতে হবে। এরপর চলে আসবে শিখন কৌশল, সেখানে কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশল ব্যবহার করছো সেটা তোমাকে দিতে হবে। কৃষ্ণফলক, অর্থাৎ তুমি যদি ব্ল্যাকবোর্ড ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমাকে এভাবে একটা কালো আর্ট পেপারে ব্ল্যাকবোর্ডে যেটা লিখছো সেটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এখানে ক্লাস আর ডেটটা দিয়ে দেবে। তারপর যদি তুমি মডেল ইউজ করো সেই মডেলটা তোমাকে দিতে হবে, বা চার্ট ইউজ করলে সেই চার্টের মিনিয়েচার ভার্সন তোমাকে দিতে হবে। ঠিক আছে, এভাবে লিখে নেবে। তারপর সবশেষে চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে তুমি তাদের যে নতুন যে জ্ঞান তারা আয়ত্ত করলো সেটা তারা কতখানি আয়ত্ত করতে পেরেছে সেটা জানার জন্য তোমার কিছু কোশ্চেন অবশ্যই করতে হবে। সেই কোশ্চেনগুলো এভাবে এখান থেকে লিখে নেবে এবং সবশেষে একটা সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। পরবর্তী যে শিখন নকশা সেটা দেখে নেব। সেক্ষেত্রে দেখো শিখন নকশা ক্লাস 9-এর একটি শিখন নকশা, যেখানে পাঠ একক রয়েছে জীববিদ্যা ও মানব কল্যাণ এবং তার উপ-একক রয়েছে দ্বৈতীকরণ। ঠিক আছে, তাহলে সেই দ্বৈতীকরণ থেকে তোমাদের কিন্তু শিখনের উদ্দেশ্য লিখতে হবে। সেখানে কিন্তু কী হবে? প্রত্যেকটা ডোমেন রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং প্রত্যেক যে ছটা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে 2 বা 3টে করে কোশ্চেন এভাবে লিখে নিতে হবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিন্তু কিছু প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলো তোমাকে লিখে নিতে হবে। কী কী উপকরণ ব্যবহার করছো, অর্থাৎ সাধারণ উপকরণে কী কী ব্যবহার করছো, বিশেষ উপকরণ কী কী ব্যবহার করছো সেটা তোমাকে লিখতে হবে। কোন শিখন ক্ষেত্রের জন্য তুমি কোন প্রাসঙ্গিক কৌশল বা কোন স্ট্র্যাটেজি ইউজ করছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, যদি তুমি কোনো বোর্ড ওয়ার্ক করে থাকো সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। এবং সবশেষে তোমাকে একটা মূল্যায়নের নকশা বানাতে হবে, সেটা কী হয় না, যে শিক্ষার্থীরা কতটা জ্ঞান আয়ত্ত করতে পেরেছে সেটা চেক করার জন্য। এবং সবশেষে তোমাকে একটা সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় দিয়ে দিতে হবে। চলে যাবো পরবর্তী শিখন নকশা। এক্ষেত্রে দেখো পাঠ একক রয়েছে পরিবেশ ও তার সম্পদ এবং উপ-একক রয়েছে শক্তি সম্পদ। ঠিক আছে, এখানে শিখনের উদ্দেশ্যে তোমাকে যে 6টা ডোমেন সেই 6টা ডোমেন ধরে কিন্তু কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা এলটি দেখো একই নিয়মে একই ফর্মেটে হবে। দেখো প্রত্যেকটা ডোমেন থেকে এভাবে কিন্তু তোমরা 2 বা 3টে করে কোশ্চেন করে নিলে তারপর পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু কোশ্চেন করতে হয়, সেই কোশ্চেনগুলো এভাবে লিখে নেবে। তারপর শিখন সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ ও নির্বাচন, অর্থাৎ কোন কোন উপকরণ তুমি নিয়ে যাচ্ছ, বিশেষ উপকরণে কী নিয়ে যাচ্ছ, সাধারণ উপকরণে কী নিয়ে যাচ্ছ সেটা কিন্তু তোমাকে এখানে এভাবে লিখতে হবে। তারপর শিখন কৌশল, যে কোন শিখন ক্ষেত্রের জন্য কোন কৌশল তুমি ইউজ করেছো, এবং যদি কোনো বোর্ড ওয়ার্ক করে থাকো সেটা কিন্তু কালো আর্ট পেপারে অবশ্যই দেবে।
তোমার যে বাউ কলেজে মডেল বা চার্ট সেটা কিন্তু তুমি এভাবে একটা মিনিয়েচার ভার্সন সেখানে দিয়ে দেবে। সবশেষে একটা মূল্যায়নের নকশা থাকবে, সেখানে কী থাকবে, বর্তমান পাঠের নবলব্ধ জ্ঞান যাচাই করতে শিক্ষিকা নিম্নলিখিত মূল্যায়নের নকশা প্রয়োগ করবেন। এক্ষেত্রে দেখো একটা ম্যাচিং অ্যাক্টিভিটি, তাছাড়াও কিছু কোশ্চেন কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো চলে আসবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, এটা লিখে নেবে। তারপর চলে যাবো ক্লাস 8-এ পরিবেশ সংকট ও সংরক্ষণ। এখানে উপভাগ রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন জীব সংরক্ষণের উপায়। সেখানে কি দেখো, শিক্ষণের উদ্দেশ্যে তোমাকে 6টা ডোমেন ধরে এভাবেই কিন্তু কোশ্চেন করে নিতে হবে, খুব সুন্দরভাবে এবং নির্ভুলভাবে কিন্তু প্রত্যেকটা ডোমেন ধরে ধরে কোশ্চেন করা রয়েছে, এভাবেই তোমরা লিখে নেবে। তারপর শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে বিশ্বাস, পাঠের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীর যে প্রারম্ভিক আচরণ সেটা তোমাকে সুনিশ্চিত করার জন্য এভাবে কিন্তু কিছু কোশ্চেন তাদেরকে প্রথমে করতে হয়। তারপর তুমি শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচনের ক্ষেত্রে কোন কোন সাধারণ উপকরণ, কোন কোন বিশেষ উপকরণ ব্যবহার করেছো সেটা তোমাকে দিতে হবে। কৌশল, সেখানে কোন শিক্ষণ ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল তুমি ব্যবহার করেছো সেটা তোমাকে এভাবে লিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, যদি তুমি চার্ট বা মডেল ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমাকে যে তার একটা মিনিয়েচার ভার্সন দিতে হবে। তুমি যদি কোনো বোর্ড ওয়ার্ক করো সেই বোর্ড ওয়ার্কটা তোমাকে এভাবে লিখে নিতে হবে। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে দেখো কিছু কোশ্চেন থাকবে এবং চেষ্টা করবে একটা ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়ার। সবশেষে এলইটি রয়েছে ক্লাস 9-এ, সেটা হচ্ছে একক রয়েছে শ্বসন এবং উপ একক রয়েছে কোষীয় শ্বসনের কোষীয় শ্বসনের ধারণা, সবার শ্বসন ও অবাত শ্বসন, ঠিক আছে। এক্ষেত্রে দেখো শিক্ষণের উদ্দেশ্যে সেম সেই 6টা ডোমেন ধরে তোমাকে এভাবেই কিন্তু কোশ্চেন করতে হবে। চেষ্টা করবে প্রত্যেকটা ডোমেন থেকে 2টো বা 3টে করে কোশ্চেন করার, কারণ দেখো এভাবে খুব সুন্দরভাবে যদি গোটা গোটা হরফে লিখতে পারো, খাতা ভালোভাবে বানাতে পারো, তাহলে কিন্তু তুমি বেশি নাম্বার পাবে। তাছাড়া দেখো তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এবার শিক্ষার্থীদের পাঠের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণের জন্য যে যে কোশ্চেনগুলো করবে সেগুলো এভাবে লিখে নেবে। কোন কোন উপকরণ ব্যবহার করছো, সাধারণ উপকরণে কী ব্যবহার করছো, বিশেষ উপকরণে কী ব্যবহার করছো সেগুলো লিখে নেবে। এরপর চলে আসবে শিক্ষণ কৌশল, কোন শিক্ষণ ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল ব্যবহার করছো সেটা তোমাকে এভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তুমি যদি কোনো চার্ট বা মডেল ইউজ করে থাকো সেক্ষেত্রে তুমি সেই চার্ট বা মডেলের একটা মিনিয়েচার ভার্সন তুমি এখানে দিয়ে দিলে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কি থাকবে, একটা ম্যাচিং অ্যাক্টিভিটি দেবে এবং কিছু কোশ্চেন করবে, ঠিক আছে। এবং সবশেষে লিখে দেবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। দেখো তোমাদেরকে আমি 60 দিয়ে দিলাম। এরপর তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার যে ফাইনাল টিচিং। ফাইনাল টিচিংয়ে কী করব, তো ফাইনাল টিচিংয়ের জন্য কিন্তু আমি খুব সুন্দর এবং সহজ একটা টপিক কিন্তু আমি বেছে রেখেছি এবং তার ভিডিও, তাতে যে যে চার্ট বা মডেল ইউজ হবে সেই সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। একবার চ্যানেলটাতে ভিজিট করো, সেখানে কিন্তু দেওয়া আছে খুব সুন্দরভাবে কীভাবে সেটা শুরু করবে। ধরো তুমি একটা কোনো টপিক চুজ করলে সেই টপিকটা কীভাবে পড়াবে এক্সটার্নাল স্যারের সামনে, সেটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে। সুতরাং বুঝতে পারছো কতটা ইম্পর্ট্যান্ট ফাইনাল টিচিংটাও। তো ফাইনাল টিচিংয়ের যে এলটি সেটা কিন্তু তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নাও।